এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের এপিসোডটা শুরু করার আগে আপনাদের একটা কথা ভাবতে বলি। আপনি কখনো একা সাইকেল চালিয়েছেন গভীর রাতে, যখন চারপাশে শুধু হাওয়া আর চাকা ঘোরার শব্দ ছাড়া কিছু নেই? তখন কি কখনো মনে হয়েছে আপনার পেছনে কেউ আছে? আজ আমি বলবো এমন এক ঘটনার কথা, যেখানে সাইকেলের হ্যান্ডেলে ধরা পড়েছিল এক অদ্ভুত ঠান্ডা হাত। না, সেটা কোনো জীবিত মানুষের হাত ছিল না, বরফের মতো ঠান্ডা, নিস্তেজ, যেটা ধরে ফেলেছিল এক যুবকের গতি আর থামিয়ে দিয়েছিল তার নিঃশ্বাস। ঘটনাটা এক শীতের রাতের। রাস্তা একেবারে ফাঁকা, দূরে কুয়াশার ভেতর আলোর দপদপানে। সেই ছেলেটা সাইকেল চালিয়ে ফিরছিল গ্রামের পথে। হঠাৎ তার মনে হলো কেউ যেন পেছন থেকে হাত রাখল তার কাঁধে। প্রথমে ভেবেছিল বন্ধুর মজা, কিন্তু ঠান্ডা হাতের স্পর্শ এমন শীতল ছিল যে তার শরীর জমে গেল। সে পেছনে তাকাতেই দেখল ফাঁকা রাস্তা, কেউ নেই, কিন্তু হাতের চাপ তখনও স্পষ্ট, যেন কেউ সাইকেলের হ্যান্ডেল ধরেছে আর ধীরে ধীরে সেটাকে থামিয়ে দিচ্ছে। সে আতঙ্কে উঠে দাঁড়ায়, সাইকেল গতি বাড়ায়, কিন্তু সেই হাত ছাড়ে না। আর যতই সামনে এগোয়, তার কানে ভেসে আসে এক অচেনা ফিসফিস, যেটা ঠান্ডা বাতাসের মধ্যে ভেসে এসে বলে, থেমে যাও, এই রাস্তা দিয়ে তুমি ফিরতে পারবে না। লোকজন বলে বছর 10 আগে ঠিক এই রাস্তার এক মোড়ে একটি সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল। তার দেহ রাস্তায় পড়ে থাকলেও হাতটা তখনও শক্ত করে ধরে রেখেছিল সাইকেলের হ্যান্ডেল। সম্ভবত সেই হাতটাই আজও রাতের অন্ধকারে যে কোনো একা যাত্রীর সাইকেল থামিয়ে দেয় চিরতরে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। গ্রীষ্মের শেষ দিককার বিকেল, চারদিকে ধুলোর ঝড়, অথচ গা ঝুড়িয়ে যাওয়া হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি, রুদ্র, আমার পুরনো সাইকেলটা নিয়ে বাড়ি থেকে বেরোলাম। গ্রামের একেবারে দক্ষিণ দিকের রাস্তাটায় যেতে আমার অদ্ভুত ভালো লাগে। কাদামাটির রাস্তা, দুপাশে লম্বা সরু গাছ, মাঝে মাঝে গা ছমছমে নির্জনতা। বড় রাস্তা ছেড়ে ওই রাস্তাটায় ঢুকতেই আমার বুকের ভিতর যেন হালকা কাঁপুনি ধরল। এই রাস্তায় একটা ঘটনা ঘটেছিল বছর 4 আগে। একটা মেয়ে, নাম ছিল জুঁই, বিকেলে সাইকেল চালাতে বেরিয়ে আর ফেরেনি। সবাই বলতো সে নাকি ওই রাস্তার ধারে এক পুকুরের কাছে হারিয়ে গিয়েছিল। কেউ বলতো সে সাইকেল চালিয়ে পুকুরে পড়ে যায়, কেউ বলতো পুকুরে কিছু একটা ছিল যেটা তাকে টেনে নিয়েছিল নিচে। আমার মাথায় সব কিছুই চলছিল না তেমন, বরং মনটা শান্ত লাগছিল। সাইকেলের হ্যান্ডেলে কনুই দিয়ে ভর দিয়ে একটু ঝুঁকে চালাচ্ছিলাম। হঠাৎ আমার শরীরটা কেমন হিম হয়ে গেল, ঠিক যেন কেউ পেছন থেকে আমার ঘাড়ে ঠান্ডা একটা হাত রাখল। আমি থেমে দাঁড়ালাম, পেছনে তাকালাম, কেউ নেই। রোদ ঝলমলে আকাশ, ছায়া পড়ে আছে রাস্তায়, একটা শাল গাছের পাতা উঠছে বাতাসে, কিন্তু আমার ঘাড়ে ঠান্ডা একটা ছোঁয়ার অনুভূতি রয়ে গেছে। সাইকেল আবার চালালাম, এবার একটু ঘাবড়ে গেলাম। 10 মিনিটও হয়নি, আবার সেই অনুভূতি, পিঠে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। এইবার আমি ভয় পেয়ে গেলাম। সাইকেল থামিয়ে দাঁড়ালাম, পেছনে আর ডানে বায়ে তাকালাম। এবার পরিষ্কার দেখলাম আমার সাইকেলের ছায়ায় একজন অতিরিক্ত মানুষের ছায়া। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। ছায়াটা ঠিক আমার পিছনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে তো কেউ নেই। রোদের তাপে শরীর ঘামছিল,
কিন্তু ঘামের মধ্যেও একটা জমাট ঠান্ডা লাগছিল সারা গায়ে। কে? আমি কাপা কণ্ঠে বললাম। নিজের কণ্ঠ যেন চিনতে পারছিলাম না। হঠাৎ করে সাইকেলের চেনটা নিজে থেকেই একবার ঘুরে উঠল, ঝনঝন শব্দ। আর তখনই আমার বুকের পেছনে কেউ যেন 2 হাত জড়িয়ে ধরল। স্পষ্টভাবে আমি ঠান্ডা সেই হাতের স্পর্শ অনুভব করলাম। সাইকেল থামানো মানে ফিরে আসা। ফিসফিস শব্দ কানে এলো। আমি গলার চূড়ান্ত জোরে চিৎকার করে উঠলাম, কে আছিস? কিন্তু কোনো সাড়া নেই, শুধু রাস্তার উপর দিয়ে হাওয়া বয়ে চলেছে। এবার আমার মাথার পাশে কেউ যেন ফিসফিস করে বলল, তুই তো জুই না, তবে তুইও তো এসেছিস আমার রাস্তা দিয়ে। আমি কোনো মতে নিজেকে সামলে সাইকেল ঘোরালাম, যত জোরে পারি চালাতে লাগলাম। বুকের মধ্যে ধকধক করছে, পেছনটা যেন বরফে মুড়ে গেছে। যত সামনে এগোলাম মনে হলো আমি আর আমার সাইকেল একা নয়। আমার গায়ে হাত রাখার অনুভূতি রয়ে গেল, আর ঘাড়ের ডান পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস। সেদিন রাতে আমি জ্বর নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মা বুঝল না কিছুই, বলল, এই গরমে নিশ্চয়ই বেশি ঘুরেছিস। আমি তাকিয়ে রইলাম সিলিংয়ের দিকে। মনে মনে শুধু ভাবছিলাম, আমি কি জুঁইয়ের কাছে ফিরে গেছি, নাকি ও আমার কাছে ফিরে এসেছে। রাত তখন 3টে। বাড়ির সব ঘর নিস্তব্ধ। মা পাশের ঘরে ঘুমিয়ে, আর আমি নিজের ঘরে বিছানায় শুয়ে আছি জ্বরের ঘোরে। শরীরের তাপমাত্রা কমছে না, অথচ শরীরের গায়ে হিম হিম ঠান্ডা লাগছে, যেন কারো নিঃশ্বাস আমার গলা ছুঁয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেল হঠাৎ। কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, তবু আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকালাম সিলিংয়ের দিকে। মনে হলো সিলিংয়ের ফ্যানটা চলছে না, অথচ বাতাস চলছে। সিলিং থেকে যেন নিচের দিকে অদৃশ্য কিছু ঝুলে আছে। আমি উঠে বসলাম বিছানায়। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে বিছানার একপাশে পড়েছে। সেই আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের মাঝখানে জানালার নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলার স্বর বের হলো না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে, ধীরে কিন্তু সুনিশ্চিত পায়। আমি যেন চেপে গেছি বিছানায়, শ্বাস নিতে পারছিলাম না। আমার চোখের সামনে স্পষ্ট হলো সেই মুখটা, একটা মেয়ের মুখ, ফর্সা, কিন্তু চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটা কালো। ঠোঁটে একটানা হালকা হাসি, কিন্তু ভয়াল। সে একদম আমার সামনে এসে দাঁড়ালো। মুখটা একটুও নড়ছে না, কিন্তু একটা শব্দ যেন আমার কানে ভেসে এলো, তুই সেদিন আমার রাস্তায় এসেছিলি, মনে আছে তো? আমি জড়ানো গলায় ফিসফিস করে বললাম, কে তুমি? আমি কিছু করিনি। মেয়েটা হঠাৎ মাটির দিকে তাকালো। আমার চোখও সেদিকে চলে গেল। বিছানার নিচে একটা হাত, ধূসর, রক্তমাখা, আঙুলগুলো বেঁকে গেছে অদ্ভুত ভঙ্গিতে, বেরিয়ে আসছে। আমার বুক ধকধক করতে লাগল। আমি বিছানায় ঠান্ডা ঘামে ভিজে গেলাম। হঠাৎ করে ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। জানালার পর্দা উড়ে উঠল, অথচ বাইরের হাওয়া একটুও চলছিল না। আর সেই সময়ই আমি আবার শুনতে পেলাম সেই পরিচিত ফিসফিস, তুই তো এখন আমার সাইকেলে উঠেছিস রুদ্র, নামার রাস্তা নেই। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে চিৎকার করতে লাগলাম, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আবার একটা ঠান্ডা হাত আমার গলা ছুঁয়ে গেল, তারপর যেন কে ধাক্কা দিয়ে ফেলল আমাকে মেঝেতে। জ্ঞান হারালাম। পরদিন সকালে মা দরজা খুলে আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠেছিল। ডাক্তাররা বলল ওর প্রচণ্ড দুঃস্বপ্ন হয়েছিল, ঘুমের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমি জানতাম এটা দুঃস্বপ্ন নয়। আমার ঘাড়ের ডান পাশে তখনও ছিল একটা নীলচে দাগ, যেন কেউ অনেকক্ষণ ধরে ধরে রেখেছিল। মেয়েটি আবার আসবে, আমি জানতাম, কারণ সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি জানালার নিচে আমার পুরনো সাইকেলটা দেখেছিলাম, যেটা বহুদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছিল। এখন সেটা কি করে এখানে এলো? আর সাইকেলের পিছনের কেরিয়ারে বসেছিল একটা মেয়ে। সে তাকিয়েছিল আমার দিকে, তার ঠোঁট নাড়ল। ঘটনার পরের কয়েকটা দিন আমি এক প্রকার আতঙ্কের মধ্যেই কাটালাম। রাতে ঘুমাতেই পারছিলাম না ঠিক করে। ঘরের প্রতিটা কোণ সন্দেহের চোখে দেখছিলাম। জানালায় পর্দা না টেনে থাকতে পারতাম না।
আর দিনের বেলাতেও দরজা খোলা রাখতে বুক ধুকপুক করত। মা বুঝতে পারছিল, কিন্তু কিছু জিজ্ঞাসা করছিল না। আমি কাউকে বলতে পারছিলাম না সেই মেয়েটার কথা। বললেই ভয় হচ্ছিল, যদি আবার আসে, যদি আমার ওপর আবার চেপে বসে। তবে আশ্চর্য একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। আমার ঘরের সামনে সাইকেলটা প্রতিদিন ফিরে আসতে লাগলো। সেটা তো বহু বছর আগে বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দেখতাম জানালার পাশে সাইকেলটা দাঁড়িয়ে। প্রথমে ভাবতাম হয়তো মা বা কেউ মজা করছে, কিন্তু মা স্পষ্ট বললেন, আমরা তো তোদের সাইকেল বহু আগেই দিয়েছিলাম মোড়লের ছেলেকে, ওরা তো অন্য গ্রামে এখন থাকে। তবে কিভাবে? আর প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা অনুভব হতো, বিশেষ করে যখন আমি বিছানায় থাকতাম। মাঝে মধ্যে মনে হতো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা বাতাস আমার গলা ছুঁয়ে যাচ্ছে। আবার কারো আঙুল আমার ঘাড়ে হালকা হালকা টিপে দিচ্ছে। এক রাতে আমি আর থাকতে পারলাম না, সোজা চলে গেলাম পল্লবের কাছে, আমার বন্ধু। ওর সাথে এর আগে বহুবার শেয়ার করেছি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে গল্প। ওর দাদুও নাকি শ্মশানে আত্মা দেখেছিল একবার। পল্লব আমার কথা শুনে একটুও হাসল না, বরং খুব গম্ভীর হয়ে বলল, এই সাইকেলটা আর সেই মেয়ে, এরা আসলে একঘেয়ে আত্মা। এরা যাকে পছন্দ করে তাকে ছাড়ে না রে ভাই। আমি প্রশ্ন করলাম, তাহলে আমি কি করব? ও বলল, একবার দেখতে হবে ঠিক কোথা থেকে এই অভিশাপটা তোর পেছনে লেগেছে। তুই ঠিক কোন জায়গায় গিয়ে সেদিন সাইকেল চালাচ্ছিলি বলতো? আমি চিন্তা করে বললাম, সেদিন সন্ধ্যায় পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেছিলাম, শর্টকাট ধরে। ওটা বন্ধ হয়ে গেছিল বহুদিন আগেই। পল্লব সোজা উঠে দাঁড়ালো, তাহলে তো কিছু একটা তোর পেছনে উঠে বসেছে রে ভাই। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম পরদিন সকালে আবার সেই জায়গায় যাব, হয়তো কিছু একটা দেখা যাবে বা পাওয়া যাবে কিছু ইঙ্গিত। কিন্তু সেই রাতেই আমি ভুল করলাম। রাত 1টা নাগাদ চোখ খুলে দেখি জানালার বাইরে কিছু একটা নড়ছে। সাইকেলটা, সেই পুরনো সাইকেল, কিন্তু এবার কেউ বসে আছে সাইকেলের পেছনে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চুল এলোমেলো, মুখটা আধা অন্ধকারে ঢাকা, কিন্তু আমি দেখতে পেলাম তার ঠোঁটে একটা বাঁকা হাসি। সে মুখ নাড়ল কোনো শব্দ ছাড়া, তবে আমি তার ঠোঁট পড়তে পারলাম। সে বলল, তুই চাইলেও নামতে পারবি না। পর মুহূর্তে সাইকেলটা নিজে নিজে নড়ে উঠল, যেন কেউ প্যাডেল মারছে। তারপর সাইকেলের সামনে রাখা ঘণ্টা টিং টিং করে বাজতে শুরু করল। আমার ঘরের জানালা থেকে যেন এক অদৃশ্য শক্তি এসে আমার বুক চেপে ধরল, আর আমি শুনতে পেলাম সেই কণ্ঠস্বর, আগের মতো ঠান্ডা আর নিঃসাড়। তুই চল, এবার তোদের দুজনের পথ এক। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মাথার কাছে রাখা ঘড়ি তখন রাত 1:44 দেখাচ্ছিল। সেই সময়টায় প্রতিদিন কিছু না কিছু ঘটছিল। আর সেই রাতে আমি বুঝতে পারলাম, মেয়েটি আমার বাড়ির জানালার বাইরে নয়, এখন ঘরের ভিতর। আর তার শরীরটা আমার সাইকেলের সামনে বসে নেই, সে এখন আমার পেছনে। আমি ঠান্ডায় কাঁপতে লাগলাম। বিছানায় বসে বসে শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরতে লাগল, এবার সে আমাকে নিয়ে কোথায় যাবে? রাত তখন গভীর। জানালার বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে গোটা উঠোনে, কিন্তু ঘরের ভেতর যেন আলোই ঢুকছে না। সেই অদ্ভুত মেয়েটা, যার মুখ আমি এক ঝলকেই ভুলতে পারিনি, এখন আমার ঘরের ভেতর। আমি জানি সে আছে, আমি অনুভব করতে পারছি তার নিঃশ্বাস, ঠান্ডা, শীতল, মৃত্যুর গন্ধমাখা। আমি বিছানার কোণে চেপে বসেছিলাম। শরীর আমার কথা শুনছিল না, হাত পা অবশ। মনে হচ্ছিল কেউ যেন আমার শিরায় বরফের মতো কিছু ঢেলে দিচ্ছে। ধীরে ধীরে আমার ভেতর জমে যাচ্ছে আতঙ্ক। হঠাৎ আলো নিভে গেল, পুরো ঘর অন্ধকার। তারপর শুরু হলো সেই শব্দটা, টিং টিং টিং, সাইকেলের ঘণ্টার শব্দ,
কিন্তু এটা ঘরের ভেতর থেকে আসছিল। আমার চোখ ধীরে ধীরে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিচ্ছিল। তখনই দেখলাম ঘরের মাঝখানে আমার পুরনো সাইকেলটা দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা তো বাইরেই ছিল, জানালার পাশে। দরজাও তো খোলা ছিল না। আর সাইকেলের পেছনে বসে আছে সেই মেয়েটা। এবার তার মুখ পুরো স্পষ্ট, চোখ নেই, শুধু দুটো কালো গহ্বর, ঠোঁটের কোণে লেগে থাকা হালকা রক্তের দাগ। তার হাত দুটো ধীরে ধীরে বাড়িয়ে দিল আমার দিকে। আমি কাঁপতে কাঁপতে বিছানার একদম প্রান্তে চলে গেলাম, কিন্তু তখনই আমার পেছনে কে যেন ফিস ফিস করে বলল, পেছনে না তাকিয়ে তুই বেরোতে পারবি না। আমি ঘুরলাম না, পারছিলাম না, কিন্তু হঠাৎই দরজার দিকে তাকিয়ে দেখলাম খুলে গেছে, বাইরে পূর্ণিমার আলো। আমি ঝাঁপিয়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু মাঝপথেই মনে হলো পায়ের নিচে মাটি নেই। আমি যেন ভেসে যাচ্ছি। চারপাশে অন্ধকার, একরাশ হিমেল বাতাস ঘুরে বেড়াচ্ছে, আর আমার চোখের সামনে ভেসে উঠছে সেই মেয়েটার চেহারা। সে বলছে, তুই নেমে গেছিস আমার রাস্তায়, এবার তোর একটাই পথ, শেষ হওয়া। আমি হঠাৎই বুঝতে পারলাম আমি স্বপ্নে নেই, আমি মৃত্যুর মাঝপথে। পল্লবের মুখ মনে পড়ল। ও বলেছিল, এই আত্মারা নিজে থেকে আসে না, তুই যদি ভুলে ডেকে ফেলিস ওরা চেপে বসে। হয়তো আমি ভুল করেই ডেকেছিলাম। সেই শর্টকাট, সেই পুরনো কবরখানা, হয়তো সেখানেই ছিল তার ঘর। আমি জানতাম না, আমি তাকে স্পর্শ করেছি আমার অজ্ঞানতায়। ঘুম ভাঙল সকালবেলা। বিছানার পাশে পড়েছিল আমার পুরনো সাইকেল, মরিচা ধরা, ভাঙাচোরা। মা এসে বললেন, তুই রাতে আবার বিছানা থেকে পড়ে গেছিলি রে? আমি কিছু বললাম না, কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে সেই মিষ্টি কণ্ঠটা আবার একবার কানে ভেসে এলো, পরের বার পিছনে তাকাতে ভুলিস না। সেই দিন থেকে আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের জিনিসপত্র নিজের জায়গা থেকে সরছে, আয়নায় দেখা যাচ্ছে দুটো ছায়া, রাতে দরজা খুলছে আবার বন্ধ হচ্ছে, আর প্রতিদিন ঠিক রাত 1:44 সাইকেলের ঘণ্টা বেজে ওঠে। আমার পেছনে এখন আর কিচ্ছু নেই, কারণ তাকে আমি নিয়ে এসেছি। সে আর তার ছায়া আমার জীবনের প্রতিটি কোণায় বসবাস করছে। একদিন সকালে পল্লব এসে বলল, তুই তো দেখছিলি রে, কিন্তু তুই চিনতে পারিসনি। মেয়েটার নাম ছিল মিনা, তোর পেছনে বসে যে সাইকেল চালাতো ছোটবেলায়, কিন্তু সে তো মারা গেছে 10 বছর আগে সাইকেল দুর্ঘটনায়। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি জানতাম না আমি যে সাইকেল চালাচ্ছিলাম তার পেছনে তখন থেকেই সে লেগেছিল। এখনো রাতে আমি সাইকেল চালাই, স্বপ্নে, আর পেছনে বসে থাকে সে। ঠান্ডা একটা হাত আমার পিঠ ছুঁয়ে বলে, আর একটুখানি পথ। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।